তাহলে দেখো, আজকে আমরা যে প্রযুক্তিটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, যেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা প্রযুক্তি বলা হয় আর কি। তো এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা একটু পরে পড়বো। যখন তুমি আমি চিত্রের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ যে ধাপগুলো আছে এগুলো কিন্তু এঁকে রেখেছি। তো তোমরা যখন আমরা ধাপগুলো বর্ণনা করবো তখন তুমি এখান থেকে কিন্তু ক্লিয়ারলি যে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে এটা কিন্তু অ্যান্সার করতে পারবা। তো আসো আমরা দেখি যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ধাপগুলা। তো এখানে চিত্রটা দেখতে পাচ্ছ। প্রথমত হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএটা কেন করা হয়। ধরো তুমি কোন একটা কাঙ্ক্ষিত জিন নিয়ে কাজ করবা। হতে পারে এটা যেমন আমাদের দেহে একটা অগ্নাশয় নামক গ্রন্থি আছে না, এই অগ্নাশয় যেটাকে ইংরেজিতে কি বলা হয়, প্যানক্রিয়াস। অগ্নাশয় ইংরেজিতে বলা হয় প্যানক্রিয়াস। এখন দেখো এই অগ্নাশয়ের একটা কোষ আছে যেটা হচ্ছে বিটা কোষ। এই বিটা কোষ থেকে ইনসুলিন নামক হরমোনটা রিলিজ হয়। এখন দেখো তো ইনসুলিনের কাজ কি, আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করা। এখন এটা যখন আমাদের দেহে উৎপাদিত হয় তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা কি থাকে, ঠিক থাকে। এখন ধরো কোনো ব্যক্তির দেহে এটা উৎপাদন বন্ধ হয়ে গেল, কম হচ্ছে, তখন তার রক্তে গ্লুকোজের পরিমাণ কি হবে, বেড়ে যাবে, তখন তার কি হয়, ডায়াবেটিস হয়। এখন এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে কৃত্রিমভাবে কি করতে হবে, ইনসুলিন দিতে হবে। তাহলে এই ইনসুলিনটা তো আর কি প্রক্রিয়া, প্রসেসিং করতে হবে। আর এই প্রসেসিং করার জন্য তাহলে দেখো এই ইনসুলিনটা উৎপাদনকারী জিনটাকে আগে শনাক্ত করতে হবে। তাহলে এই উৎপাদনকারী জিনটা আমাদের অগ্নাশয়ের মধ্যে আছে। এখন আমরা তাহলে দেখো অগ্নাশয়ের একটা জিনকে কি করতে হবে, শনাক্ত করতে হবে। তাহলে ওইটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত জিন। তাহলে এখন এই জায়গার মধ্যে আমরা কাঙ্ক্ষিত জিন কাকে বলবো, যে ইনসুলিন যে উৎপাদন করে অগ্নাশয়ের ওই জিনটাকে কি বলবো, কাঙ্ক্ষিত জিন। এখন ধরো তুমি এটা উদ্ভিদের ক্ষেত্রে করতে পারো বা এটা প্রাণীর ক্ষেত্রে, যে কোনো প্রাণীর ক্ষেত্রে। ধরো তুমি লম্বা খাটো বা তোমার গ্রোথ, যে কোনো একটা জিনকে তুমি কি করতে পারো, শনাক্ত করো। তুমি কোনটা নিয়ে কাজ করবা ওইটাই হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত জিন। তাহলে দেখো এখানে আমরা একটা প্রাণী কোষ নিলাম। এই প্রাণী কোষের ওই ডিএনএ থেকে আমি কোন অংশটা নিয়ে, কোন জিনটা, অর্থাৎ জিন হচ্ছে কি যেটা আমাদের বাহ্যিক চরিত্রগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে, যেমন তোমার উচ্চতা, তারপর তোমার দৈহিক ওজন, তোমার দেহের বর্ণ, এগুলো কি করে নিয়ন্ত্রণ করে। ওই অংশগুলোকে তো কি ডিএনএ ছোট ছোট খণ্ডগুলোকে কি বলা হয়, জিন। তাহলে তুমি ওই ডিএনএর অংশ থেকে ছোট একটা জিনকে কি করলা, শনাক্ত করলা, যেটাকে আমরা বললাম কাঙ্ক্ষিত জিন। তাহলে দেখো প্রাণী কোষ থেকে আমরা জিনটাকে কি করলাম, শনাক্ত করলাম। এবার দেখো এই জিনটাকে বহন করার জন্য একটা কি লাগবে, বাহক লাগবে। কি লাগবে, বাহক লাগবে। এখন এই বাহক হিসাবে সাধারণত আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এক ধরনের ব্যাকটেরিয়াকে ইউজ করবো। কাকে ইউজ করবো, ব্যাকটেরিয়া। এখন বলতে পারছো কেনই বা ব্যাকটেরিয়াটাকে বহন করে, এবং একটা বিশেষ ব্যাকটেরিয়া যেটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া বা এসকাইরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া। তাহলে আমরা কাকে ব্যবহার করব বাহক হিসাবে, ইকোলাই ব্যাকটেরিয়াকে। এখন দেখো এই ইকোলাই ব্যাকটেরিয়াটাকে কেন বাহক হিসাবে ব্যবহার করায়, কারণ দেখা গেছে এই প্রযুক্তির জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। এবার দেখো এই ইকোলাই ব্যাকটেরিয়া কেন উপযোগী। দেখো এই ইকোলাইয়ের এটা হচ্ছে নিজস্ব একটা ডিএনএ। ইকোলাইয়ের এই যে এটা, এই নিজস্ব ডিএনএ এর বাইরে অর্থাৎ ক্রোমোজোমের বাইরে এই গোলাকার আরেকটা ডিএনএ থাকে। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে গোলাকার একটা যে ডিএনএ থাকে, এই ডিএনএটাকে বলে প্লাজমিড ডিএনএ। কি ডিএনএ, প্লাজমিড ডিএনএ। এই ডিএনএটাকে বলা হয় প্লাজমিড ডিএনএ। আর এইটা সাধারণত এই প্রকৌশলে, এই প্রযুক্তিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনটা, এই প্লাজমিড ডিএনএ। তাহলে দেখো ইকোলাইকে আমরা কি হিসাবে নির্বাচন করলাম, বাহক হিসাবে, যে আমার জিনটাকে কি করবে, সে বহন করবে। বাহক মানে কি, যে বহন করে। তাহলে কাকে বহন করবে, ওই যে আমরা কাঙ্ক্ষিত জিন যেটা নিয়ে আসলাম, ওই কাঙ্ক্ষিত জিনটাকে বহন করবে কে, ইকোলাই ব্যাকটেরিয়াটা। এবার দেখো এই ইকোলাই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএটাকে আমরা নির্বাচন করলাম। এবার প্লাজমিড ডিএনএ এখানে তোমরা চিত্রটার মধ্যে কি দেখতে পাচ্ছ, দেখো তো এখানে এদিক দিয়ে আমরা কেটে ফেলছি না। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে, অর্থাৎ যে প্লাজমিড ডিএনএটাকে আমরা শনাক্ত করলাম ব্যাকটেরিয়ার, এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য প্রথমত এই ব্যাকটেরিয়ার দুইটা প্রান্ত আমরা কি করলাম, কর্তন করলাম। এই যে দেখো একটা ডিএনএ অংশটাকে কি করলাম, কর্তন করে বিচ্ছিন্ন করলাম, আলাদা করলাম। কর্তন করে কি করলাম, আলাদা করলাম। সেম এইখান থেকে দেখো প্রাণী কোষের একটা ডিএনএ কে আলাদা করে বের করে নিয়ে আসলাম, আমার কাঙ্ক্ষিত জিনটাকে কেটে আলাদা করে নিয়ে আসলাম। তাহলে এখানে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা, দেখো প্লাজমিড ডিএনএ এর একটা অংশ কেটে আমরা আলাদা করলাম, আর প্রাণী কোষ থেকে ওই কাঙ্ক্ষিত জিনটাকে কেটে বের করে নিয়ে আসলাম। তাহলে এখন যে এখানে কেটে বের করে নিয়ে আসলাম বা এখান থেকে একটা অংশ কেটে বিচ্ছিন্ন করলাম, কাটার জন্য এখানে আমরা এক ধরনের এনজাইমকে ব্যবহার করবো। কি ব্যবহার করবো, এনজাইম। তো কাটার জন্য এখানে আমরা যে এনজাইমটা ব্যবহার করবো এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কি এনজাইম, তাহলে ডিএনএ কাটার জন্য যে এনজাইমটাকে ব্যবহার করে এটা কি এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। তাহলে দেখো এইখান থেকে একটা অংশ কেটে বাদ দিলাম, আর ওইখান থেকে কাঙ্ক্ষিত ডিএনএটাকে কেটে বের করে নিয়ে আসলাম। এবার আসো এই জায়গার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই কাঙ্ক্ষিত জিনটাকে ওই যে বিচ্ছিন্নকৃত অংশের মধ্যে, যে অংশটা গ্যাপ ফাঁকা স্থান, ওইটার মধ্যে কি করে দিলাম, সংযোজন করে দিলাম। তাহলে দেখো ওই প্লাজমিড ডিএনএটার অংশে, কর্তনকৃত অংশে ওই কাঙ্ক্ষিত জিনটা কি করলাম, সংযোজন করলাম।
এই সংযোজন করে আমার এইখানে কি একটা সম্পূর্ণ নতুন ডিএনএ তৈরি হয়ে গেল না? এই নতুন ডিএনএটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এখন দেখো এই জায়গা থেকে আমরা যতটুকু পড়লাম, এখান থেকে আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে এটার উত্তরটা বের করবো। দেখো তাহলে একটা ডিএনএ কয়টা অংশ কর্তন করলাম দেখো তো, এখানে আর এখানে কয়টা? দুইটা। একটি ডিএনএ দুটি অংশ কর্তন করে, একটি ডিএনএ দুটি অংশ কর্তন করে ওই কর্তনকৃত স্থানে অন্য একটা ডিএনএ খণ্ড সংযুক্ত করে যে নতুন ডিএনএ তৈরি করা হয় সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। দেখো তোমাকে মুখস্থ দরকার হচ্ছে, তাহলে একটা ডিএনএ দুটি অংশ কর্তন করে ওই কর্তনকৃত স্থানে অন্য একটি ডিএনএ খণ্ড সংযুক্ত করে যে নতুন ডিএনএ তৈরি করা হয় সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এই ডিএনএটার নামই হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে দেখো এটা কারো একার বৈশিষ্ট্য না, এটার মধ্যে কাঙ্ক্ষিত জিনটাও আছে, এটার মধ্যে ওই প্লাজমিড ডিএনএটাও আছে। তাহলে এই যে ডিএনএটা তৈরি হলো এটা সম্পূর্ণ নতুন ভাবে তৈরি একটা ডিএনএ, এটাকে বলা হয় রিকম্বিনেন্ট। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে বুঝছো? এবার আসো, এই রিকম্বিনেন্ট ডিএনএ কি বাইরে থেকে যাবে? এবার এইখানে এটা তো আমরা দেখো বাহক ছিল, এবার এটা কারো না কারো দেহে তো প্রেরণ করতে হবে, অর্থাৎ এটাকে পালন করতে হবে, লালন পালন করতে হবে। যেমন দেখো একটা সন্তানকে মা যেমন লালন পালন করে তার গর্ভে থাকাকালীন অবস্থায়, তো এই রিকম্বিনেন্ট ডিএনএটাকেও এটাকে লালন পালন করতে হবে। তো লালন পালনের জন্য এটাকে একজন পোষক দরকার হবে, লালন পালন করার জন্য কি দরকার হবে? একটা পোষক দরকার হবে। এখন পোষক হিসাবেও একটা ওই ব্যাকটেরিয়াটাকে, ইকোলাই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করায়। তাহলে দেখো বাহক হিসাবেও কাকে ব্যবহার করছে? ইকোলাই ব্যাকটেরিয়া। এবং পোষক হিসাবেও, এবার দেখো এই যে এটার নাম কি এখন? রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আবার ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাইতে হবে। এখন ব্যাকটেরিয়া এটা যেহেতু বাইরে থেকে যাবে, ব্যাকটেরিয়াকে এমনি এমনি গ্রহণ করতে চাইবে? এভাবে কিন্তু গ্রহণ করতে চাবে না। তো এটাকে জোর করে কি করতে হবে? প্রবেশ করাইতে হবে। তো জোর করে যেহেতু প্রবেশ করাতে হবে, তখন এখানে ইলেকট্রিক শক দিতে হবে। কি দিতে হবে? ইলেকট্রিক। কাকে ইলেকট্রিক শক দিতে হবে? ওই যে ব্যাকটেরিয়াটাকে। যখন এই ব্যাকটেরিয়াটাকে ইলেকট্রিক শক দেওয়া হবে, তখন এই ব্যাকটেরিয়াটা গ্রহণ করা ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই ইলেকট্রিক শকের কারণে তখন এটা কি হবে? মানে তার দেহে প্রবেশ করে যাবে। এখন দেখো তার দেহে তাইলে কোনটা প্রবেশ করছে? ওই যে রিকম্বিনেন্ট ডিএনএ। কারণ তার দেহে তো আগে কেন গ্রহণ করতে চাচ্ছে না? কারণ এটা এক তো বাইরে থেকে আসছে, আর তার নিজের দেহে তো নিজস্ব কি আছে? ডিএনএ আছে। এখন নিজস্ব ডিএনএ থাকা অবস্থায় সে বাইরে থেকে তো আরেকটা অংশকে গ্রহণ করতে চাইবে না, তাই জন্য ইলেকট্রিক শকের মাধ্যমে ওই ডিএনএটাকে তার দেহে প্রবেশ করাতে হবে। এখন দেখো প্রবেশ করাইলে আসলে প্রবেশ হলো কিনা তোমাকে এটা যাচাই পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করার জন্য ধরো এই ব্যাকটেরিয়াকে তুমি কিছু অ্যান্টিবায়োটিকের মধ্যে দিবা। কিসের মধ্যে দিবা? অ্যান্টিবায়োটিক। যেমন পেনিসিলিন, এটা কি একটা অ্যান্টিবায়োটিক না? এই অ্যান্টিবায়োটিকের কাজ কি? জীবাণুর বিরুদ্ধে কাজ করা। আচ্ছা এখন দেখো এই ব্যাকটেরিয়াটা আমরা যখন তৈরি করছিলাম এটার মধ্যে এক ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন দেওয়া ছিল। কি দেওয়া ছিল? অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। তার মানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী মানে কি? সে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করতে পারে, অর্থাৎ অ্যান্টিবায়োটিকটা তাকে ধ্বংস করতে পারে না। কথা বুঝছো? তাহলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন মানে কি? এইখানে যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে ব্যবহার করলাম আমরা, ওইটার মধ্যে এক ধরনের জিন আমরা ব্যবহার করলাম যেটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করতে পারে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওই ডিএনএটার কোনো ক্ষতি করতে পারে না। তাহলে দেখো এখন যখন এইটাকে ব্যাকটেরিয়াটাকে আমরা পেনিসিলিন অর্থাৎ এই পেনিসিলিনের মধ্যে যখন দিলাম, এই পেনিসিলিনের মধ্যে দেওয়ার পরে দেখা গেল ওই পেনিসিলিনটা এই ব্যাকটেরিয়াটার কোনো ক্ষতি করতে পারছে না। তার মানে যদি ক্ষতি না করে তখন তুমি বুঝবা কি? ওই রিকম্বিনেন্ট ডিএনএটা এটার ভিতরে প্রবেশ করলো। আর যদি দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেল, ব্যাকটেরিয়া কাজ করতে পারলো না, তখন ওই রিকম্বিনেন্ট ডিএনএটা এটার মধ্যে প্রবেশ করে না। তাহলে যদি প্রবেশ করে তাহলে অবশ্যই বিপরীতে কাজ করবে, অ্যান্টিবায়োটিকের বিপরীতে কাজ করবে। তাহলে আমরা বুঝলাম যদি কাজ করে ভেতরে প্রবেশ করবে। তাহলে দেখো এখন কাকে তুমি এটার ভেতরে প্রবেশ করাইলে? অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএটাকে। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে তুমি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করালা। এই রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোর পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন। কি বলা হয়? ট্রান্সফরমেশন। তাহলে এখন যদি আমি বলি ট্রান্সফরমেশন কাকে বলে? রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোর পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন। রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোর পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন। এবার দেখো এইখানে আমরা দুইটা এঁকেছি, কিন্তু আসলে দুইটা না, অসংখ্য তৈরি হবে এই সেমটাই। এখন এইখানে ধরো ব্যাকটেরিয়া কয়টা আছে? একটা। এখন এবার ব্যাকটেরিয়ার কি হবে? বংশবিস্তার হবে না? এখন ব্যাকটেরিয়ার যখন বংশবিস্তার হবে, এটার সাথে সাথে ওই যে রিকম্বিনেন্ট ডিএনএ এটারও তো অটোমেটিক কি হবে? বংশবিস্তার হবে। তাহলে ছিল একটা, এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, আসলে দুইটা না, অসংখ্য কপি তৈরি হবে। তাহলে এইটার হুবহু একটা কি প্রতিরূপ তৈরি হচ্ছে না? এই কোন একটা ধরো এই ব্যাকটেরিয়ার বা এইখানে রিকম্বিনেন্ট ডিএনএ অনেকগুলো কপি তৈরি হলো, যেহেতু এখানে ব্যাকটেরিয়াটার অসংখ্য কপি তৈরি হচ্ছে, এটাকে বলে ক্লোনিং। এটা কি বলা হয়? ক্লোনিং। মনে রাখবা ক্লোন শব্দটা হচ্ছে প্রতিরূপ।
ক্লোন শব্দের তো কি প্রতিরূপ। যেমন তুমি দেখো ফটোকপি করো না, ফটোকপি অর্থাৎ একটা পেজকে কমান্ড দিলে অসংখ্য অসংখ্য পেজ হয়ে যাচ্ছে, একই রকম হচ্ছে না? তাহলে কোনো একটা, এটা হচ্ছে ধরো ব্যাকটেরিয়া বা কোনো একটা প্রাণীর প্রতিরূপ সৃষ্টি করার প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোনিং। কি বলা হয়? ক্লোনিং। তাহলে দেখো এই ব্যাকটেরিয়াটাকে আবার ক্লোনিং করা অর্থাৎ বংশবিস্তারের মধ্যে অসংখ্য এই ধরনের ব্যাকটেরিয়া তৈরি হলো, এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে কোন ধরনের ডিএনএ থাকবে? রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এইভাবে অসংখ্য অসংখ্য রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রযুক্তির ধাপগুলা। প্রথমত যে বাহক নির্বাচন থেকে এবং ক্লোনিং পর্যন্ত এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজিটা কিভাবে সম্পন্ন করে। সকলে কি ক্লিয়ার? তো আজকের মতো এখানে থাকবে, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।